যিনি নতুন করে গভর্নর হলেন, ওনার এই পরিচয়টা আমি জানতাম না। এখন রাশেদ ভাই বললেন যে উনি বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তো আসলে না, আমি ওনার ব্যাপারে জানতাম না, আজকে প্রোফাইলটা পড়লাম ওনাকে নিয়োগ দেওয়ার পরে। যেহেতু পরিচালনা কমিটির সবাইকে তো সবাই চিনেন, আমরা চেনার কথাও না। বাংলাদেশের ইতিহাসে প্রথম নজিরবিহীন ঘটনা, একজন ব্যবসায়ী গভর্নর এবং সরাসরি রাজনৈতিক দলের কর্মী থেকে বা নেতা থেকে হচ্ছে গভর্নর হলেন। আমি বুঝতে পারলাম যে ওনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য ছিলেন এবং সেজন্য ওনাকে রিওয়ার্ডেড করা হয়েছে। রাশেদ ভাইকেও ইনশাআল্লাহ রিওয়ার্ডেড করবে গভর্নমেন্ট, আমি আশা করি। কোনো না কোনো পজিশনে গেলে তো আপনাকে রিওয়ার্ডেড করবে, স্বাভাবিক। চাঁদাবাজির কথা বলছেন, জামাত যদি ক্ষমতায় যেত আপনাকে তো গভর্নর বানাইতো। অনেকক্ষণ কথা বলছেন, আমি কথা বলি না। আপনি বললেন এই জন্যই বলছি যে জামাত যদি ভবিষ্যতে ক্ষমতায় যায়, যে আপনি জামাত বেঞ্চির পক্ষে বলছেন, তাহলে তো আপনাকে রিওয়ার্ডেড করবে, স্বাভাবিক প্রক্রিয়া। আপনি বলেন, অসুবিধা নাই। আপনি তো বেশি সময় পাচ্ছেন, বেশি সময় কথা বলছেন, অসুবিধা নাই। আপনি যেহেতু এক্সপেরিয়েন্স পলিটিক্যাল লিডার, তো আপনি একটু সময় বেশি নেবেন, অসুবিধা নাই। আমি একটু বলি, আপনি বলেন, সমস্যা। তো চাঁদাবাজির কথা যেটা বলছিলেন, বা চাঁদাবাজি এবং দ্রব্যমূল্য, নিঃসন্দেহে একদিনের মাথায় এসে আমি এটা দাবি করছি না যে একদিনে সরকার কেন একদম আলাদিনের চারাগের মতো সফলতা দেখাচ্ছে না, কিন্তু আমার চলমান যে প্রক্রিয়া, তাহলে আমি যদি বলি যে অতীত থেকে চলে আসছে, তার মানে হচ্ছে সেটাই চলার কথা। আগের গভর্নমেন্টের সময় যে লেভেল ছিল সে লেভেল থাকার কথা। আমি যদি দেখি যে এই চলমান প্রক্রিয়ার মধ্যে হঠাৎ করে এটা জাম্প করলো, যে তাহলে তো আমি দেখতেছি যে কিছু এমপিরা বলছিল 12 তারিখ পর্যন্ত বাবা তোমরা কেউ চাঁদাবাজি করো না, কারো কিছু দখল করো না, 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকো, 13 তারিখ থেকে যা করার করবে। এখন তো আমরা দেখছি সেটাই ঘটছে, যে 13 তারিখ থেকে তারা জাম্প করে এখন চাঁদাবাজি শুরু করে দিয়েছে। মন্ত্রী বলছে সমঝোতা করে নিলে সেটা চাঁদাবাজি না। তার মানে আমি বলছি যে সরকারের পক্ষ থেকে এটাকে নৈতিকভাবে এক ধরনের সমর্থন দেওয়া হচ্ছে বলে এটা বেড়ে যাচ্ছে। না হলে এতদিন যে লেভেলে ছিল ওই একটু সোভার লেভেলে থাকতো, কম লেভেলে থাকতো, এখন হঠাৎ করে বেড়ে গেছে। এবং দ্রব্যমূল্য সেম ভাবেই, যে সরকারের পক্ষ থেকে বা সরকারের কেউ কোনো কর্নার থেকে এগুলোকে নৈতিকভাবে সমর্থন দিচ্ছে বলেই বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে ক্রাইসিসের জায়গা। আর সরকারের কিন্তু এবারের বিএনপি এবং জামাত সব দলেরই এবারে একটা কমিটমেন্ট ছিল যে আমরা যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, মেধার ভিত্তিতে নিয়োগের জন্য আন্দোলন করেই তো শেখ হাসিনার পতন হলো, তো সেই আন্দোলনের সূত্র ধরে এবার কিন্তু সবার একটা কমিটমেন্ট ছিল যে সব ধরনের নিয়োগ হবে মেধার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে, প্রফেশনালিজমের ভিত্তিতে। কিন্তু আমরা দেখলাম যে সরকার এসেই সরকারের নির্বাচনী পরিচালনা কমিটির মেম্বারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাচ্ছে, বা অন্যান্য জায়গায় যাদের মেধা, দক্ষতা, মেরিটোক্রেসির ব্যাপারে সন্দেহ নাই তাদেরকে পর্যন্ত স্যাক করে দলীয় তন্ত্র কায়েম করতেছে। তাহলে আমরা মেধাতন্ত্রের পরিবর্তে দলীয় তন্ত্র কায়েম করছি। রাশেদ ভাই ঠিক বলছেন, এটা অতীত হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগও করেছে। এখন কথা হলো আমরা যদি সেই অতীতের মধ্যেই পড়ে থাকি, যেটা আওয়ামী লীগ করেছে সেটাই যদি আমরা করি সেই এক্সকিউজ দিয়ে, তাহলে তো আর আমরা পরিবর্তনটা আনলাম কি? আমরা তো আনলাম যে আমাদের প্রতিষ্ঠানগুলো স্বাধীন হবে। সব কয়টা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, আমাদের কোর্ট কাচারি থেকে শুরু করে, পুলিশ থেকে, নির্বাচন কমিশন থেকে শুরু করে, বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিং খাত, সব ধরনের প্রতিষ্ঠানগুলোতে তো ধ্বংস করা হয়েছে ফেসিবাদী আমলে। তো আমরা তো সেই জায়গা থেকে উত্তরণের জায়গায় যাব, যে আমরা প্রতিষ্ঠানগুলোকে ইন্ডিপেন্ডেন্ট করব, এখানে মেধার ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিব। তো আমরা যদি আবার সেই দলীয় তন্ত্রের গোলক ধাঁধায় আটকে যাই, তাহলে তো সেম প্রক্রিয়ার মধ্যে আমরা আটকে যাবো। আবার আরেক দল ক্ষমতায় আসবে, সেও সেম প্রক্রিয়ায় আসবে, সেম প্রক্রিয়ার মধ্যে দিয়ে আবার যাবে। নিরপেক্ষ হতো আপনি এখন যদি মেধা, যোগ্যতাকে, মেরিটোক্রেসিকে প্রাধান্য না দিয়ে দলীয় তন্ত্রকে প্রাধান্য দেন, তাহলে তো আমরা সেম গোলক ধাঁধার মধ্যে আটকে থাকবো। এই পুরনো কালচারের মধ্যে যদি আমরা যাই, তাহলে আসলে আপনি যদি ইভেন 100 মানুষের ভোট নেন, যে এই 2 জন মানুষকে, আমি জানি হয়তো বিএনপির মধ্যে আরো অনেক যোগ্য মানুষরা আছে গভর্নর হওয়ার মতো, কিন্তু এই বিদায়ী গভর্নর এবং কারেন্ট গভর্নরের মধ্যে যদি আপনি 1000 মানুষের ভোট নেন, অথবা অর্থনীতি বা ব্যাংকিং যারা বুঝে তাদের মধ্যে ভোট নেন, দেখবেন আপনি আইডিয়াটা পাবেন। না, মানে তার প্রোফাইল দেখে তো আপনি যখন কাউকে নিয়োগ দিবেন তার তো প্রোফাইল থাকবে, তার কাজের এক্সপেরিয়েন্স থাকবে। আপনি ভাই এই টিভিতে যদি একজন লোককে নিয়োগ করতে হয় ভাই, যদি এখানে উপস্থাপক হিসেবে কাউকে নেন, সরি পত্রিকায়, তো এখানে এই উপস্থাপক হিসেবেও যদি আপনি কাউকে নেন, আপনি কি চাইবেন যে তার অতীতের উপস্থাপনা করার অভিজ্ঞতা আছে কিনা? তো এই অভিজ্ঞতা ছাড়া আমরা যদি না, আমি তার এই কথার মধ্যে সহযোগিতা করতে তার জন্য ভালো মেরিটোক্রেসিটা থাকছে না। আর এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাটা, উনি একজন ব্যবসায়ী এবং অতীতে বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে আমরা জানি,
এবং অন্যান্য আমাদের অনেকগুলো ব্যাংক যেগুলো বাংলাদেশ ব্যাংক রেগুলেট করে, অনেকগুলো ব্যাংকের মুমূর্ষু অবস্থা, 5টা ব্যাংকে সমন্বিত করে কোনো মতে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছি। এখন যদি এরকম ব্যবসায়ীকে আমরা এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করি, অতীতের মতো যে লুটপাট শুরু হয়ে যাবে না, এটা কে নিশ্চয়তা দিবে? তো এইগুলো তো আমাদের জন্য টেনশনের ব্যাপার। এখন রাশেদ ভাই খলিল সাহেবকে পছন্দ করতেছেন, যে খলিল সাহেবের ব্যাপারে বিএনপি অ্যাগ্রেসিভলি বিরোধিতা করেছে যে খলিলকে বিদায় নিতেই হবে, আর কিন্তু এখন দেখা যাচ্ছে খলিলকে পছন্দ করে পররাষ্ট্র মন্ত্রী বানানো হচ্ছে, কিন্তু অন্যদেরকে আবার বলা হচ্ছে যে না, এরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ দেয়, এদেরকে বাতিল করে দিতে হবে। এই কালচার থেকে যদি আমরা বের হইতে না পারি, তাহলে আমরা নতুন রাজনীতিও দেখবো না, নতুন দেশও দেখবো না। জুলাইয়ের যে স্বপ্ন এবং জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারেও বিএনপি টালবাহানার পথেই গেছে। এই যদি অ্যাপ্রোচ হয়, তাহলে তো আমরা সেই ফেসিবাদী আমলের যে বাংলাদেশ, সেই কালচারটাকেই আমরা ইন্টারনালাইজ করে নিচ্ছি, সেটাকেই আমরা অ্যাকোমোডেট করতেছি যে হাসিনা যা যা করছে আমরাও তা করবো, তাহলে লাভ হলো কি? তাহলে তার দেশ হলো না, নতুন দেশ হলো না। রক্ত দিলাম কেন আমরা, কেন আমাদের ছেলেরা মরলো, কেন জুলাই হলো, কেন হাসিনাকে তাড়াইলাম? তার তো হাসিনা থাকলেই ভালো হতো। যদি হাসিনা যা যা করছে সেটাই ভালো হয়, সেটাই আমরা ফলো করি, তাহলে তার চেঞ্জ হলো না।